আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, পর্দার আড়ালে বাংলাদেশের রাজনীতির এক বিরাট ভূমিকম্প হয়ে গেছে। আপনি এটাকে সুনামিও বলতে পারেন। এবং এই ভূমিকম্প বা সুনামির ফলে আমাদের রাজনীতির যে ক্ষমতার যে বলয়, সেই বলয়ের যে প্লেটগুলো থাকে সব ওলটপালট হয়ে গেছে। যারা ভূপৃষ্ঠের গঠন প্রণালী জানেন, তারা অনেকে জানেন যে আমাদের এই ভারতের কাছাকাছি একটা সময় অস্ট্রেলিয়া ছিল। বা অনেকে চিন্তা করেন যে এই পৃথিবীতে সেই আমেরিকাতে মানুষ কি করে গেল। এটা তো যদি হযরত আদম আলাইহিস সালাম জেদ্দাতে তার মানে আবির্ভাব ঘটে থাকে, অথবা তাকে সেই শ্রীলঙ্কার যে আদম সুরত পাহাড়, সেই পাহাড়ের উপর যদি তাকে ফেলা হয়, সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দা গেলেন কি করে? এত নদী পাহাড় এগুলো সব অতিক্রম করে গেলেন কি করে? আবার যদি আদিমানব হযরত আদম আলাইহিস সালাম হন, তাহলে মানুষ ল্যাটিন আমেরিকাতে গেল কি করে, হন্ডুরাসে গেল কি করে, কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গেল কি করে আজ থেকে 20,000 30,000 বছর আগে? এই প্রশ্ন জাগে না? মূল ব্যাপারটা হলো যে আপনি যদি এই পৃথিবীর গঠন প্রণালী দেখেন, সেই গঠন প্রণালীতে দেখবেন যে পৃথিবী একটা সময় সমুদ্রের উপর ভাসমান ভূখণ্ড একত্রে ছিল। এরপর ধীরে 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 লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীর যে প্লেটগুলো সরে গেছে, এবং এই যে এখন যে মহাদেশগুলো দেখেন, মহাসমুদ্রগুলো দেখেন, এগুলো সব আলাদা হয়ে গেছে। বনভূমি, মানুষ, এবং ধীরে ধীরে এই মানুষগুলো কিভাবে যে ছড়িয়ে পড়ে, সকালবেলা দেখলো একটা প্রজন্ম দেখলো যে ছোট্ট একটা নদী, তারপরে 100 বছর পরে দেখা গেল সেটা একটা সাগর হয়ে গেছে, এরপর মহাসাগর হয়ে গেছে হয়তো 50,000 বছর পরে। এরকম আমাদের এই দেশে একটা জীবন্ত ঘটনা আছে। এটা সম্ভবত 1787 খ্রিস্টাব্দের। 1787 খ্রিস্টাব্দের যে বাংলাদেশ, তার আগে আপনি যদি দেখেন যে এখন যে যমুনা ফিউচার পার্ক, তো সেই যমুনা না সরি, এখন যে আছে যেটাকে বলা হয় যমুনা নদী রয়েছে, যমুনা ব্রিজ। তো যমুনা ব্রিজের এখান থেকে শুরু করে একেবারে সিরাজগঞ্জের ওই পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা, যেটাকে মূল যমুনা বলা হয়, এটা 1787 খ্রিস্টাব্দের আগে ছিল না। বর্ষাকালে পুরো এলাকা প্লাবিত ছিল, প্রচন্ডভাবে প্লাবিত ছিল। আর সেই প্লাবনের সময় হঠাৎ করে একটা ভূমিকম্প হলো। যখন বর্ষা চলে গেল, দেখা গেল বিরাট যমুনা নদী। তো বেশি দিন আগে না, দেখেন 1787 সালে, এর আগে যমুনা ছিল না। এরকম অনেক কিছু ঘটে। প্রাচীন সেই ইতিহাস দেখেন, যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছেন, আমরা এখন জেনারেলি ধরে নিচ্ছি যে সমুদ্র বন্দর সেই চট্টগ্রামে ওই জমানা থেকে ছিল, কিন্তু প্লেটে বেশিরভাগ লোক এখন বলছে যে সেই সমুদ্র বন্দর আসলে একটা সময়টিতে সিলেটের এই অঞ্চলে ছিল। এখন ম্যাপে আপনি মিলান তো কিভাবে প্লেটটা সরে গেছে। এরকম রাজনীতির মধ্যেও অনেক কিছু ঘটে থাকে। আমাদের এই বাংলাদেশে ডিপ স্টেট পলিসি, অর্থাৎ আমেরিকা টাকা দিয়ে, অর্থ দিয়ে ক্ষমতার পট পরিবর্তন করায় সারা দুনিয়াতে। প্রথমত তাদের নিজেদের স্বার্থ, কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা বলে, কখনো তাদের যে প্রতিপক্ষ রয়েছে তাদের স্বার্থ বিনষ্ট করার জন্য, আর কখনো কখনো রাজনৈতিক আইডিওলজি, যেমন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তাদের যে আইডিওলজি রয়েছে সেই আইডিওলজির বিরুদ্ধে পশ্চিম আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য তারা হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে বিশ্বের বিভিন্ন দেশে দালাল, ফড়িয়া, তাবেদার পোষে, এজেন্ট পোষে। সে সকল এজেন্টের মাধ্যমে তারা কোথাও সামরিক অভ্যুত্থান ঘটায়, কোথাও রাজনৈতিক অভ্যুত্থান ঘটায়, কোথাও গণ অভ্যুত্থান ঘটায়, কোথাও বিপ্লব ঘটায়, এবং তাদের অপছন্দের সরকারকে তছনছ করে দেয়। এই যে সরকারের যে নীতি, এটিকে বলা হয় ডিপ স্টেট পলিসি।
এটা আমরা কম বেশি জানতাম, কিন্তু এটা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পেছনে ডিপ স্টেট পলিসির কথা আমরা শুনে আসছি। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে, বিশেষ করে যখন ইমরান খান ক্ষমতাচ্যুত হলেন এবং ক্ষমতাচ্যুতির আগেই তিনি এই ডিপ স্টেট পলিসির কথা বলে দিলেন যে আমেরিকা তাকে ক্ষমতা থেকে সরাতে চায়। শেখ হাসিনাও সাহস করে বলে গিয়েছিলেন যে তার কাছে সেন্ট মার্টিন চাওয়া হচ্ছে, আমি দেশ বিক্রি করে সেন্ট মার্টিন দেব না, ক্ষমতায় থাকবো না, আমি যদি এটা দেই তাদেরকে, শুধুমাত্র সেন্ট মার্টিনটা দিয়ে দিলে আমি কিন্তু ক্ষমতায় থাকতে পারি। এখন যা কিছু হচ্ছে এখানে আমার সঙ্গে, আমি যে বিনা ভোটে আসছি, মানে উনি এটা বলেননি, কিন্তু ওনার কথার ভাব সম্প্রসারণ করলে এটাই বোঝায় যে আমি যে বিনা ভোটে আসছি, রাতের ভোটে আসছি, আমি ডামে নির্বাচনে আসছি, এটা আমেরিকার জন্য কোনো সমস্যা নয়। আমার সে 100 গুণ অনিয়ম করে মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা ক্ষমতা আছে এবং তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক হরম মহরম, এই কারণে তারা আমেরিকাকে দিতে পারে। আমার কাছে আমেরিকা যে জিনিসগুলো চাচ্ছে সেটা তো ভূখণ্ডের বিষয়। এটা যদি ব্যবসা হতো, টাকা হতো, পয়সা হতো, সেটা অন্য ব্যাপার, কিন্তু এটা এমন একটা বিষয় তারা চাচ্ছে যেটার সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব জড়িত। কাজেই যে দেশের জন্য আমার পিতা জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, জাতির জনকের কন্যা হিসেবে আমাকে যদি মেরেও ফেলা হয়, আমি ক্ষমতা চাই না, জীবন গেলেও আমি এই সেন্ট মার্টিন দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তো এই কথা তো উনি ক্ষমতায় থাকতে বলেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, সে রেকর্ড। পরবর্তীতে তার ক্ষমতাচ্যুতি হলো, এরপর গত 14 মাসে আমরা যা কিছু দেখলাম, তাতে করে মার্কিন ডিপ স্টেট বলতে কি বোঝায়, উহা কত প্রকার এবং কি কি, এটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এবং পাচ্ছি। তো এই যে ডিপ স্টেট নিয়ে আগামীতে কি হতে পারে, এগুলো নিয়ে যখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি, চট্টগ্রাম বন্দর নিয়ে, তারপরে রোহিঙ্গাদেরকে নিয়ে, আরাকান আর্মিদেরকে নিয়ে, এরকম নানা রকম, আমাদের ঢাকা বিমানবন্দর নিয়ে, সিভিল এভিয়েশন নিয়ে যে সকল কথাবার্তা শুনছি, আমাদের সেনাবাহিনী নিয়ে, মানে সবকিছুর মধ্যেই ডিপ স্টেটের একটা আতঙ্ক আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। আর এই আতঙ্কের সঙ্গে সঙ্গে যারা আমেরিকার দালাল, ফরিয়া, দাবেদার, মানে তাদের সে যে কি যে দাম্ভিকতা, এক একজনে মনে হচ্ছে যেন সম্রাট আওরঙ্গজেব, শিবাজি রাও, কিংবা সেই শিখ নেতা রণজিৎ সিংহ, তাদের মতো দাপট। মানে সেই যে পিপিলিকার মানে পিপিলিকা গো ধরে চলবেই, বনের দাতাল শোয়া রাজা শুনে বসবি, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম যে অবস্থা যখন চলছে, ঠিক সেই সময়টাতে তুলসী গ্যাবার্ড, আপনারা ইতিমধ্যে তার নাম জানেন, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক, যিনি এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সরকারের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে অল, মানে সেখানে আমাদের দেশের মতো ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, মানে যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে, আমেরিকাতে তার চেয়ে বেশি আছে, এই সকল গোয়েন্দা সংস্থার একজন প্রধান, তিনি হলেন তুলসী গ্যাবার্ড। তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের এই প্রকল্পটি, ডিপ স্টেট যে পলিসি, এটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হলো। আমরা এখন থেকে আর পৃথিবীর কোনো দেশে সরকার পরিবর্তনের জন্য নাক গলাবো না, এর জন্য একটা টাকা আমরা খরচ করব না। এবং এই যে এখানে যারা যারা আছে, যদি কেউ নিয়মিত বেতন পেত $500, $100, $1000, $10,000, সব প্রকল্প বন্ধ, সবকে মানে একেবারে ঝেঁটিয়ে বিদায় করে তারা এখন নিজের দেশ গঠনে, যাকে বলা হয়, মনোযোগী হতে যাচ্ছে। এই কারণ হলো যে আমেরিকা এই সময়টাতে যে মহামন্দার দিকে তারা যাচ্ছে, যারা আমেরিকাতে আছেন, টুকটাক ব্যবসা বাণিজ্য করেন, এই ডোনাল্ড ট্রাম্পের 14 মাসে কি খারাপ অবস্থা তাদের হয়েছে। এবং ফেডারেল গভর্নমেন্ট সেখানে রীতিমতো দীর্ঘদিন ধরে কমপ্লিট শাটডাউনে চলছে। এবং সরকারের যে রেভিনিউ কালেকশনের যে বিষয়টি, জিএসটি থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কি ধস নেমেছে, যেখানে আমেরিকার সমস্ত মানুষ এখন পারলে আমেরিকা ছেড়ে পালিয়ে অন্য দেশে চলে যায়। তো সেই অবস্থায় ডিপ স্টেটের নামে বিশ্বের অন্য কোনো দেশে $1 দেওয়ার মতো অবস্থায় আমেরিকা কিন্তু নেই। তো তারা সেই ডিপ স্টেট পলিসিটা বন্ধ করেছে। এখন ডিপ স্টেট পলিসিটা যখনই বন্ধ করা হয়ে গেছে, তখন এই মুহূর্তে বাংলাদেশে ভারত এবং চীন, এই দুটো শক্তি মুখোমুখি হয়ে গেছে। আমরা যে আইএসআই বা পাকিস্তানের যে দাপট আমরা গত 18 মাসে দেখেছি, পাকিস্তানের আসলে বাংলাদেশের যারা তাদের তাবেদার আছে, তাদেরকে যদি একটা কাশ্মীরি শাল, 1 কেজি আঙ্গুর, কিছু কিশমিশ,
কিছু পেস্তা বাদাম দিতে বলেন সেটা দেওয়ার মতো অবস্থা তাদের নেই। তারা এমনকি বাংলাদেশে 2টো গুলি, 4টে পিস্তল, 10টা ছররা, এই জিনিসগুলো দেওয়ার মতো অবস্থা নেই। এতটা দেউলিয়া তাদের রাষ্ট্র। তারা যে কবে এখানে এসেছে বা যা কিছু করেছে সেটা হলো আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেই ডিপ স্টেট পলিসির যাকে বলে পুতুল হিসাবে, সহযোগী হিসাবে তারা এই বাংলাদেশে এসছে। এখন যেহেতু সেই প্রকল্প বন্ধ, ফলে বাংলাদেশে আপনি আর কোনো অবস্থাতেই পাকিস্তানকে দেখতে পাবেন না। অন্যদিকে চীন এমন একটা দেশ, সে শুধু ব্যবসা চায়। ব্যবসার জন্য সে ভারতের পা ধরতে পারে, দিল্লির পা ধরতে পারে, নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে তাকে আব্বা ডাকতে পারে। এবং সম্প্রতি চীন এবং ভারত, দিল্লি এবং বেজিং এর যে সম্পর্কগুলো, সেই সম্পর্কের মধ্যে আপনি দেখেছেন নরেন্দ্র মোদী যখন চীনে গেলেন সেখানে কি একটা অবস্থা তৈরি হয়েছে, পুরো আমেরিকার সিংহাসন কেঁপে উঠেছে চীন এবং ভারতের সেই বন্ধুত্ব দেখে, এবং সেটা এখন পর্যন্ত বহাল আছে। বলে কি হলো, ভারত এখানে যেভাবে দাপট দেখাতো, আগে আমেরিকার ডিপ স্টেটের আন্ডারই ভারত এখানে তৎপরতা চালাতো, এবং আমেরিকা তখন ভারতের চোখে দেখতো বাংলাদেশকে। সেটাকে জো বাইডেনের জমানাতে তারা নিজের চোখে দেখা শুরু করলো, এবং ডিপ স্টেটের যে বিষয়টি নিজের হাতে তারা পরিচালনা করা শুরু করলো। যেদিন থেকে ডোনাল্ড লু এই বাংলাদেশ আসা শুরু করলেন, সেই দিন থেকে মানে গেম ইজ ওভার। মানে সেদিন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে যে ঘটনাটা তারা ঘটাবে, সেটা তারা ডোনাল্ড লু যেদিন বাংলাদেশে প্রথম এলেন সেই দিনই তারা সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আর এর আগে যে কাজগুলো হয়েছে সেটা পেছনে পেছনে। এই হলো ডিপ স্টেটের পলিসি। এবং ওই সময়টিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশে যে বিষয়গুলো ভারত তার নিজের দৃষ্টিতে দেখবে, বাংলাদেশের যে বিষয়গুলো আমেরিকা তার নিজের চোখ দিয়ে দেখবে, এখানে ভারতকে দেখবে না। এখন তুলসী গ্যাবার্ড কিংবা ডোনাল্ড প্রশাসনের যে প্রথম এবং শেষ আমেরিকা ফার্স্ট, এই নীতির আওতায় তারা যে ডিপ স্টেট পলিসি বা প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিল, এর ফলে ভারত এখন যদি কিছু করতে চান বা চায়, বাধাহীন সেই পথে আমেরিকার ডিপ স্টেট আর থাকছে না। আমেরিকা বাংলাদেশের যে বিষয়গুলো, এখানে তার যে ভৌগোলিক বিষয় বা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো তারা সরাসরি এখানে হস্তক্ষেপ করে এখানে তারা সফল হতে পারবে না, এটা খুব ভালো করে তারা জানে। এই জন্য তাদের যদি এখানে কোনো স্বার্থ থাকে তাহলে আবার তারা সেই ভারতের মাধ্যমে আসতে চাইবে। এবং এই জন্য অতি সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার যে একটা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা চুক্তি হলো, কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, স্ট্র্যাটেজিক মিলিটারি প্যাক্ট। তো এটা আগামীতে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি এবং ভারতের নীতির জন্য একটা বিরাট ব্যাড সিগন্যাল। ফলে এখানে দিল্লি সেই আগের মতো কর্তৃত্ব নিয়ে এখানে তাদের তাবেদার, তাদের পুতুল বসাতে চেষ্টা করবে, এখানেও তাদের ছড়ি ঘোরানোর চেষ্টা করবে, পশ্চিমে আপনার ডিপ স্টেট থাকবে না। তো এই পার্টটাকে নিয়ে যদি আমরা আলোচনা এখানে শেষ করি, তাহলে আমাদের যে এই মুহূর্তে কনক্লুশন, সেই কনক্লুশন হলো বা উপসংহার হলো যে আমেরিকার যে ডিপ স্টেটের যে একটা বিরাট বহর এখানে ছিল। আপনারা দেখেছেন যে ওয়েস্টিনে আমেরিকার একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা মারা গেছেন। এইভাবে বহু সংখ্যক FBI এজেন্ট, তারপরে বহু সংখ্যক CIA এজেন্ট, বহু সংখ্যক আমেরিকার বিভিন্ন যাকে বলা হয় রাষ্ট্রীয় কর্মকর্তারা, তারা বিভিন্ন NGOর থ্রুতে পিটার ডি হাসের মতো ভুল পাল্টে তারা এইখানে এসে যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজগুলো তারা যে করে যাচ্ছেন সেই কর্মগুলো বন্ধ হয়ে গেল। আর বন্ধ হওয়ার ফলে কি হলো, তাদের যে যাকে বলা হয় এখানে তাবেদার ছিল, তাদের যে সকল এজেন্ট ছিল এবং তাদের মাধ্যমে যে সকল কর্মকাণ্ড বাংলাদেশে হতো, সেগুলোর উপর রীতিমতো বজ্রপাত শুরু হয়ে গেছে। অনেকের কান্নার শুরু হয়ে গেছে, অনেকের বিদায়ের ঘন্টা, অনেকের শেষ পরিণতির জন্য কি কি জঘন্য পরিস্থিতি তাদের জন্য বিরাজ করছে, সেই আতঙ্কে ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। বিশ্বের খ্যাতিমান সব বার্তা সংস্থা এবং মিডিয়ায় সাক্ষাৎকার দেওয়ার পর শেখ হাসিনা এবার ভারতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পত্রপত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। গতকালই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছে। এই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের স্পষ্টভাবে জবাব দিয়েছেন, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আনা হচ্ছে বা যেসব প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে তার কোনোটাই বর্তমান অন্তর্বর্তী সরকার প্রমাণ করতে পারবে না, এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি কিংবা আইনের বিধিবিধান দ্বারা পরিচালিত হয় এমন যে কোনো আদালতে তিনি তার বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আছে সেই সব অভিযোগ মোকাবেলা করতে প্রস্তুত আছেন, এবং তিনি বিশ্বাস করেন আইন দ্বারা পরিচালিত যে কোনো কোর্টে তিনি তিনি যে নির্দোষ সেটি প্রমাণ করতে পারবেন। দর্শক, আমি ভারতীয় পত্রপত্রিকার, বিশেষ করে দ্য হিন্দু, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, মূলত আমি দুটি পত্রিকারই যেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে, তার থেকে কিছু অংশ বিশেষ আজকে আমি বাছাই করে নিয়েছি আলোচনা করার জন্য। এবং এই অংশটুকু নিয়েছি মূলত আমার কাছে মনে হয়েছে যে অনেকগুলো বিষয় নিয়ে তিনি সেখানে কথা বলেছেন। জুলাই আন্দোলনের সময় যেসব হতাহতের ঘটনা ঘটেছে, সেইখানে যেই অভিযোগটি আনা হয়েছে যে শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন, সে ব্যাপারে তার বক্তব্য, তার ব্যাখ্যা, তিনি তার দায় দায়িত্ব গ্রহণ নেন কিনা, এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিংবা সামনে নির্বাচন, এই নির্বাচনে এরকম একটি পরিস্থিতিতে দলের পরিকল্পনা কি বা আওয়ামী লীগ কি ভাবছে। আওয়ামী লীগের শাসনামলে যে দুর্নীতির কথা বলা হয়, হাজার হাজার কোটি টাকা পাচারের কথা বলা হয়, সেই সব বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। আমি আজকের আলোচনায় মূলত জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় যেই ইন্টারন্যাশনাল যে কোর্টটি স্থাপন করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ কোর্ট আদালত, যে আদালতে বিচার একরকমের চলছে এবং আগামী 13ই নভেম্বর রায় দেওয়া হবে বলে ইতিমধ্যে জানানো হয়েছে। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় ঘোষণা ঠিক আগে আগে এই সাক্ষাৎকার, এবং এই সাক্ষাৎকারে মামলায় যে বিষয়গুলো নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সম্পর্কে তার বক্তব্য, এই অংশটুকু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ফলে আমি এই অংশটুকু নিয়ে একটু আলোচনা করতে চাই। তাকে প্রশ্ন করা হয়েছিল যে হিউম্যান রাইটস ওয়াচ একটা এস্টিমেট করেছে প্রায় 1400-র মতো লোক জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে মারা গেছে, এবং আরও প্রায় হাজার হাজার লোক সেই সময়ে আহত হয়েছে সরকার বিরোধী বিক্ষোভের সময়, জুলাই 15 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত। এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে এই যে হতাহতের ঘটনাগুলো ঘটেছে তার অধিকাংশই হয়েছে সিকিউরিটি ফোর্সেসের গুলিতে। ফলে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য টাইম, do you take responsibility for the state-inflicted violence that led to your ouster? যে রাষ্ট্রের স্পন্সর করা, প্রশ্নটা দেখেন খুব কঠিন প্রশ্ন, কিন্তু যে স্টেট ইনফ্লিক্টেড ভায়োলেন্স, যে এই ভায়োলেন্সে যেই সহিংসতার ঘটনা ঘটেছে, গুলির ঘটনা ঘটেছে, এবং যার কারণে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, তার এজ এ প্রাইম মিনিস্টার তিনি তার দায়িত্ব নেন কিনা। শেখ হাসিনা বলেছেন, তিনি কিন্তু শুরুই করেছেন যে আই মাউর্ন ইচ অ্যান্ড এভরি লাইফ লস্ট ইন ট্র্যাজিক ভায়োলেন্স। সেই ট্র্যাজিক ভায়োলেন্সে যেসব প্রাণহানির ঘটনা ঘটেছে, প্রত্যেকটি প্রাণহানির জন্য, প্রত্যেকটি মৃত্যুর জন্য তিনি শোক প্রকাশ করছেন। এবং তিনি বলছেন অ্যাজ দ্য কান্ট্রিজ লিডার আই আলটিমেটলি টেক লিডারশিপ রেসপন্সিবিলিটি। তিনি নেতৃত্বের যে দায়িত্ব, নেতৃত্বের যে দায়, দেশের নেতা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে জুলাই আগস্টে যেই হতাহতের ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটি ঘটনার জন্য শোক প্রকাশ করে তিনি লিডারশিপ রেসপন্সিবিলিটি নিচ্ছেন। দর্শক, এই প্রথম শেখ হাসিনা মানে জুলাই আগস্ট আন্দোলনের যেই হতাহতদের ব্যাপারে তার নিজের অবস্থান পরিষ্কার করলেন, এবং এজ এ প্রাইম মিনিস্টার, এজ এ লিডার অফ দ্য কান্ট্রি তিনি তার লিডারশিপ রেসপন্সিবিলিটি নিচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন যে কথাটি বলা হয় যে আমি গুলি করার নির্দেশ দিয়েছি বা সিকিউরিটি ফোর্সদেরকে এই ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি বা কাউকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছি, সেটি হচ্ছে সম্পূর্ণ ভুল, সেটি একেবারেই ফ্যাক্ট বেসড নয়। কারণ সেই সময়ে তিনি বলছেন যে যেই সব পদক্ষেপ না হয়েছে, অল অ্যাকশনস আর টেকেন ইন গুড ফেথ, যেটা সত্য বিশ্বাস এবং উইথ দ্য সোল
ইন্টেনশন, একেবারে আন্তরিক যে ইচ্ছাটা ছিল সেটা ছিল যে ফার্দার ভায়োলেন্স যাতে না হয়, আরও যাতে প্রাণহানির ঘটনা না ঘটে। সেই কারণে যে একটা রায়ট পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী যারা সেখানে ঘটনাস্থলে নিয়ন্ত্রণে ছিলেন, তারা তাদের যে বেস্ট জাজমেন্ট, সেই জাজমেন্ট প্রয়োগ করে তারা সেই সিদ্ধান্তটি নিয়েছে। এবং অল দ্য ডিসিশন দ্যাট টুক, সেটা নেওয়া হয়েছিল একটা গুড ফেথ থেকে, টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যেটা আরও ভায়োলেন্ট হয়ে উঠছিল, যেটা আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারত। দর্শক, এই জায়গাটায় মানে আমি কয়েকটি পত্রিকায় যেহেতু সাক্ষাৎকারগুলি বিভিন্ন জায়গায় অংশ আমি নিয়েছি, এবং তিনি এই কথাটিও বলেছেন যে সেই সময়, এটি এর আগেও বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই আগস্টে হতাহতের ঘটনা তদন্তে সেই সময় শেখ হাসিনা একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন। পরবর্তীতে যখন তার ক্ষমতাচ্যুতি ঘটে তখন সেই তদন্ত কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেই সময়ও শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘকে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে, যে আপনারা আসেন এবং প্রমাণ এটি নিয়ে তদন্ত করে দেখেন যে কেন কিভাবে এই হতাহতের ঘটনাগুলো ঘটছে। দর্শক, এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এটি কিন্তু সত্য যে এই যে দেখেন যে যেটি বলা হচ্ছে যে 1400 লোক বা হাজার হাজার লোক মারা গেছে, সেই নাম্বারটি এখন পর্যন্ত মানে সরকারিভাবে কিন্তু একটা প্রায় 15 মাসের মতো সময়, যেটি শেখ হাসিনা তার সাক্ষাৎকারে উল্লেখ করেছেন যে প্রায় 15 মান্থস, এই 15 মান্থসেও তারা স্পেসিফিক কোনো একটা নাম্বার দাঁড় করাতে পারেনি। আবার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় যে সংখ্যাগুলি বলছে, জাতিসংঘের রিপোর্টে আরেক রকম কথা বলছে, সরকারের লোকজন বক্তৃতায় বিবৃতিতে আরেক রকম বলছে, ফলে তাদের মধ্যে পরস্পর বিরোধী একটা বক্তব্য আছে। আবার এটিও তার মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন ওই যে একটি বুলেট ব্যবহার নিয়ে তিনি একটি বক্তব্য তুলে ধরেছিলেন, এবং সেই বক্তব্য দেওয়ার পর তাকে তার উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। আবার বিভিন্ন সময়ে যারা সেই সময় সমন্বয়ক ছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন মানে ফেসবুক পোস্টে, বক্তৃতায় তারা স্বীকার করেছেন যে পুলিশ না মারলে কিংবা মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লবটা হতো না বা সরকারের পতন ঘটতো না। ফলে এই জায়গাটায় শেখ হাসিনা যেটি বলছেন যে তিনি বিভিন্ন সময় দাবি করেছিলেন যে তদন্ত হোক, এই হত্যাকাণ্ডগুলো, একটা বাচ্চা জানালা দিয়ে উকি দিয়ে আছে, সেখানে কিভাবে গুলি গেল, কারা সেখানে গুলি করলো, আর কেউ গুলি করলো কিনা। ফলে প্রত্যেকটা হত্যাকাণ্ডের এবং বিভিন্ন যেই তার একটা তদন্ত হোক, খুঁজে বের করা হোক যে এই হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে। সেই প্রসঙ্গগুলি তিনি আবার নতুন করে এখানে এনেছেন, এবং তিনি বলছেন যে হিউম্যান রাইটস কিংবা জাতিসংঘের যে মানবাধিকার কমিশন তারা যে রিপোর্টটি করেছে, সেই রিপোর্টটি আসলে একটা ত্রুটিপূর্ণ রিপোর্ট, সেটি একেবারেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে শেখ হাসিনা কিন্তু আবার মনে করে দিয়েছেন যে আমি মানে সেই সময়ে যে জুলাইয়ের যে সময়টার কথা বলা হচ্ছে, যে সেই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও নিহত হয়েছে, সিকিউরিটি ফোর্সেস পুলিশের লোকজন নিহত হয়েছে, তাদেরকে কিন্তু কোথাও কোনো হিসাবে আনা হয়নি। এমনকি জাতিসংঘের যে রিপোর্টটি, যেটিকে কোট করে কথাবার্তা বলা হয়, সেখানেও তাদের বক্তব্য, তাদের সংখ্যাটা, তাদের বিষয়গুলো আনা হয়নি। ফলে তিনি বলছেন যে পুরো বিষয়টি আসলে এক ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে, এবং তিনি মনে করেন যে সেটির একটি একেবারে ফ্যাক্ট বেসড, মানে ল অ্যাবাইডিং করা অথরিটি দিয়ে আইনের ধারার মধ্যে সেই বিষয়গুলো তদন্ত হওয়া দরকার ছিল। এমনিতেও তো যে কোনো হত্যাকাণ্ড তার বিচার হওয়ার আগে তার তো কিভাবে সে খুন হলো, তার আনুষঙ্গিক পরিবেশ পরিস্থিতি, সেই বিষয়গুলোটি একটা তদন্ত করতে হয়, একটি তদন্ত হয়, দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কিন্তু জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ব্যাপারের ক্ষেত্রে এই ঘটনাগুলো কোনো ধরনের আনুষঙ্গিক ইনভেস্টিগেশন বা কোনো কিছু করা হয়নি, সেটি আমরা সবাই জানি। এবং সেই বিষয়গুলোর দিকে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি নজর দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে খুব শীঘ্রই ইন নভেম্বর তার কোনো মামলায় রায় দেওয়া হবে, এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য, রায় দেওয়ার জন্য সেখানে প্রসিকিউশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, এবং আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার ব্যাপারেও এই ধরনের সুপারিশ করা হয়েছে। এই ব্যাপারে শেখ হাসিনার মতামত জানতে চাওয়া হয়েছিল সাক্ষাৎকারে, এবং তিনি বলছেন যে আই ক্যাটাগরিক্যালি ডিনাই অল চার্জেস ব্রট এগেনস্ট মি। এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনা হয়েছে, আমি প্রত্যেকটা অস্বীকার করি, প্রত্যেকটাকে আমি প্রত্যাখ্যান করি, তিনি বলছেন। এবং তিনি বলছেন যে এই যে চার্জগুলো, এগুলো আসলে একটা ক্যাঙ্গারু কোর্টে, যেটা
আমার মানে শেখ হাসিনা বলছেন যে তার যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই রাজনৈতিক প্রতিপক্ষ যারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করেছে, তারা একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে সেখানে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে। এবং তিনি এটিও দাবি করছেন যে কোনো গ্রহণযোগ্য, এখন পর্যন্ত একটিও গ্রহণযোগ্য কোনো প্রমাণ সেই আদালতে উপস্থাপন তারা করতে পারেনি। কিছু কিছু অডিও রেকর্ডের কথা সেখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো আমরা পত্রপত্রিকায় দেখেছি, এবং সেই সব অডিও গুলো হাইলি সার্কুলেট করা হয়েছে সরকারি উদ্যোগে। সেই ব্যাপারেও তিনি বলছেন যে এই যে মানে আমি গুলির আদেশ দিয়েছি কিংবা মানে নির্মমতার আদেশ দিয়েছি, এই ধরনের কিছু যে অডিও যেগুলো প্রচার করা হয়েছে সেগুলো আসলে ম্যানিপুলেটেড এবং বিভিন্ন জায়গা থেকে আউট অফ কনটেক্সট সেগুলোকে করা হয়েছে, ফলে সবই আসলে সাজানো এবং সেগুলো এক ধরনের পাতানো খেলা। এবং তিনি বলছেন যে যদি কোনো প্রপার কোর্ট অফ ল, যেটা মানে আইনের যে আদালত, আইনের দ্বারা পরিচালিত যে আদালত, এরকম কোনো আদালতে যদি হয়, তাহলে আই উড বি এবল টু চ্যালেঞ্জ দিস ফোনি এভিডেন্স। এই যে মানে পাতানো সব এভিডেন্সগুলো হাজির করা হয়েছে কোর্টে এবং বাইরেও প্রচার করা হয়েছে, সেগুলো তিনি চ্যালেঞ্জ করতে পারবেন। কিন্তু বাংলাদেশে এই ধরনের কোনো কোর্ট, কোনো আদালত এই মুহূর্তে এক্সিস্ট করে না। তিনি বলছেন যে আমি কি করেছি, আমার বিরুদ্ধে আমার শাসন আমলে আমার যে কাজ, সেই কাজের পক্ষে দাঁড়াতে আমি একটু ভীত নই। I have repeatedly challenged the Yunus administration to bring these charges before a genuinely impartial tribunal. যে কোনো একটা পক্ষপাতহীন আইন দ্বারা পরিচালিত ট্রাইব্যুনালে এই মামলাগুলো পরিচালনা করার জন্য শেখ হাসিনা বলছেন যে আমি একাধিকবার তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি এবং আমি এখনও আবার চ্যালেঞ্জ দেই যে এই ধরনের কোনো ট্রাইব্যুনালে যেখানে আইন দ্বারা পরিচালিত, আইনের শাসন দ্বারা পরিচালিত, বিশেষ করে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সেখানেও যদি এই বিচারটি পাঠানো হয়, সেখানেও আমি মনে করি, তিনি বলছেন, আই কুড বি ট্রাইড ফেয়ারলি অ্যান্ড উইথ দ্য রাইট টু মাউন্ট এ প্রপার ডিফেন্স। এবং আমার যদি প্রপার ডিফেন্স দেওয়ার মানে আমার আত্মপক্ষ সমর্থনের প্রপার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি সব জায়গায় আমি যে নির্দোষ সেটি প্রমাণ করতে পারবো। কিন্তু ইউনুস গভর্নমেন্ট সেটি করবে না, কারণ তারা জানে যে তারা যেটি করছে সেটি একেবারেই সরকার মানে নিয়ন্ত্রিত, সরকারের তৈরি করে দেওয়া একটি রায় তারা আদালতের মাধ্যমে আনতে চাইছে, কারণ সেটি তারা করতে পারবে না। কন্ট্রোল প্রসিডিংস অ্যান্ড ডেলিভার দ্য প্রি অর্ডেইনড গিলটি ভার্ডিক্ট, মানে আগে থেকে ঠিক করে দেওয়া একটি দোষী সাব্যস্ত করে যে রায়, সেই রায়টা তারা দিতে পারবে না, সেই কারণে তারা এই কাজটি করবে না। দর্শক খেয়াল করবেন, শেখ হাসিনা স্পষ্টভাবে বলছেন যে তিনি প্রস্তুত আছেন, বা ইউনুসকে তিনি, ডক্টর ইউনুসের সরকারকে তিনি চ্যালেঞ্জ করছেন যে বিচার করতে হলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, যেখানে আওয়ামী লীগ একটি ডক্টর ইউনুস সহ ইউনুস প্রশাসনের বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা তারা দায়ের করেছে জুলাই পরবর্তী সময়ের যেই বিভিন্ন হত্যাকাণ্ডগুলো ঘটেছে বাংলাদেশে, তার বিচার, তার প্রতিকার চেয়ে। সো শেখ হাসিনা এটিও বলছেন যে আমার বিরুদ্ধে যদি এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততার অভিযোগ আনা হয় বা সেটি করতে চান, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে সেখানে বিচার হোক। আমি মনে করি যে সেখানে আমি আমাকে ডিফেন্ড করতে পারবো এবং আমি প্রমাণ করতে পারবো যে আমার মানে যে অভিযোগগুলো আনা হয়েছে সেই সব অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মিথ্যা। যাই হোক, সাক্ষাৎকারগুলোতে আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো বা সামনে আবার আলাদা করে কথা বলা যাবে। আমি ঠিক শুধু এই অংশটুকুতে থাকতে চেয়েছিলাম, যেহেতু 13ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার রায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল মানে ঢাকার যেটি, সেখান থেকে মানবতা বিরোধী যে অপরাধ ট্রাইব্যুনাল যেটি করেছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের, সেখানে একটি রায় হওয়ার কথা রয়েছে। এবং তারই প্রেক্ষিতে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তার যে নির্দোষ প্রমাণ করেছেন এবং চ্যালেঞ্জ করেছেন যে যদি আইন দ্বারা পরিচালিত কোনো ট্রাইব্যুনালে তার বিচার হয়, তিনি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন যে তিনি আসলে নির্দোষ। এখন হয়তো সেরকম সুযোগ তিনি পাবেন না, কিন্তু তিনি যে সৎ সাহসের সঙ্গে
চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন এবং নিরপেক্ষ একটি জায়গায় আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, সেটি প্রমাণ করে যে তিনি আসলে পালিয়ে বেড়াতে চান না, তিনি যে কোনো অভিযোগের মুখোমুখি হতে চান। আজ এই পর্যন্ত।